লেখক সুপ্রিয় ভট্টাচার্যের অহংকার। স্টেশনে নেমে সাইকেলটা নিয়ে প্রতিদিনকার মতো রাস্তার দুপাশে বসা সবজিওয়ালাদের কাছ থেকে সবজি নিয়ে যখন দাম মিটিয়ে ব্যালেন্স ফেরত নিচ্ছি, তখন সুমি কোথা থেকে উদয় হয়ে বলল, ফোনটা সুইচ অফ কেন? সেটা কি হারিয়েছ? ঘাড় ঘুরিয়ে থমথমে চেহারার সুমিকে দেখে অবাক হয়েই বললাম, তুমি কি আমার জন্য দাঁড়িয়েছিলে নাকি? এখানে কোথাও এসেছিলে? রাগান্বিত ভাব করে সুমি বলল, তোমার সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারিনি বলেই এই রাতের বেলায় এখানে তোমার জন্য অপেক্ষা করছিলাম। একদমে কথাগুলো বলে এদিক ওদিক তাকিয়ে আবারও বলল, ফোনের সুইচ অফ কেন? গতকাল রাতে চার্জ দিতে ভুলে গিয়েছিলাম, তাই আজ দুপুরের পরে ফোনটা অফ হয়ে গেছে বলে বললাম। কেন, কি হয়েছে? সুমি বলল, তোমার যদি বাজার করা হয়ে গিয়ে থাকে তাহলে চলো, যেতে যেতে বলছি। উল্টো দিকে রাস্তার ধারে শাক পাতা নিয়ে বসে থাকা বৌদিকে লক্ষ্য করে বললাম, ওনার কাছ থেকে দুয়াটি কুলেখাড়া শাক নিলেই হয়ে যাবে। সুমি গিয়ে বৌদির থেকে শাকের আটি দুটো নিয়ে দাম কত শুনে সাইকেলের হ্যান্ডেলে ঝুলিয়ে রাখা ব্যাগটার মধ্যে রেখে হাতে ধরে রাখা টাকার মধ্যে থেকে 10 টাকা নিয়ে বৌদিকে দিয়ে বলল, এই ভিড়ের মধ্যে তোমার সাইকেল নিয়ে পাশাপাশি হাঁটা যাবে না, তুমিও ভিড়ের মধ্যে সাইকেলে না উঠে হেঁটে এসো। আমি মোড়ের মাথায় গিয়ে দাঁড়াচ্ছি বলে সুমি এগিয়ে যেতে লাগলো। আমি ঠিক আছে বলে বাজারের ব্যাগ সমেত সাইকেলটা ডান হাতে ধরে হাঁটছি আর ভাবছি, 7:52 শিয়ালদা দত্তপুকুর লোকালে আমি যে অফিস থেকে ফিরি, এটা সুমির সঙ্গে আলাপের দিন থেকেই সে জানে। আমার অবাক হওয়ার কারণ, এই 1.5 বছরে কোনো দিনই সুমি তার 2 দাদার ভয়েতে রাতের দিকে আমার সাথে দেখা করেনি, অথচ আজ কি এমন দরকার হলো সে ফোনে পায়নি বলে তার দাদাদের ভয় উপেক্ষা করে আমার জন্য অপেক্ষা করছিল। মোড়ের মাথায় এসে আমি দেবু যখন এদিক ওদিক তাকাচ্ছি, তখন সুমি একটা বন্ধ দোকানের পাশ থেকে বেরিয়ে এসে আমাকে বলল, এদিকে এসো। সাইকেলটা বন্ধ দোকানের গায়ে হেলান দিয়ে সুমির পাশে গিয়ে দাঁড়ালে সে বলল, আজ বিকেলে আমাকে দেখতে এসে বিয়ে ফাইনাল করে গেছে, এখন আজ রাতেই তুমি আমাকে নিয়ে পালাতে পারবে? আলো আবছা অন্ধকারে সুমির দিকে তাকিয়ে বললাম, কি ছেলে মানুষের মতো কথা বলছো? পালাবো কেন? দরকার হয় কাল তোমার বাড়িতে গিয়ে তোমার বাবার সাথে কথা বলবো। সুমি বলল, কথা বলে কোনো লাভ হবে না, আমার ফ্যামিলি খুব গোঁড়া, তুমি কথা বলতে গেলে অপমান করে হয়তো তাড়িয়ে দেবে। সে দিক, আমি কাল সকালে তোমার বাবার সামনে একবার গিয়ে তো দাঁড়াই। সুমি বলল, মেজদা যদি তোমাকে মারধর করে? আবছা অন্ধকারে সুমির হাত দুটো ধরে বললাম, তোমরা ব্রাহ্মণ আর আমরা হচ্ছি তিলি, তোমাকে ভালোবাসি বিয়ে করতে চাই, কথাটা শুনে হয়তো তোমার বাবা দাদাদের রাগ হতেই পারে, আমাকে অপমানও করতে পারেন, তবু আমাকে গিয়ে তাদের তো একবার বলা উচিত। সুমি আমার হাত দুটো ছাড়িয়ে আমার চোখে চোখ রেখে বলল, তোমার বলার পরও যদি তারা না মানে, তখন না হয় অন্য চিন্তা করা যাবে। বলে বললাম, 9টা বেজে গেছে, তুমি এখন বাড়ি যাও, আমি কাল সকাল 9টা 9:30টার মধ্যে তোমাদের বাড়িতে যাব। সুমি যাবে বলে 2 পা এগিয়ে আবার আমার দিকে ফিরে বলল, আজ তোমার মা কেমন আছেন? ডাক্তারের দেওয়া ওষুধ ছাড়া ও টানা 5 দিন কুলেখাড়া পাতার রস খাইয়ে গতকাল পরীক্ষা করিয়েছিলাম। আজ সকালে অফিসে যাওয়ার আগে রিপোর্টটা যা পেয়েছি, তাতে হিমোগ্লোবিনটা 7.5 থেকে বেড়ে 10-এর কাছাকাছি এসেছে। এখন একটু ভালো, তবে দুর্বল। কথাটা বলে পকেট থেকে 100 টাকার বার করে সুমির দিকে বাড়িয়ে দিয়ে বললাম, এই রাত্রে আর হেঁটে যেও না, একটা টোটো করে যেও। সুমি টাকাটা না নিয়ে আমার কাছে আছে বলে এদিক ওদিক তাকাতে তাকাতে বাড়ির দিকে পা বাড়ালো। আমি সাইকেল নিয়ে হাঁটতে হাঁটতে তার পিছনে কিছুটা আসার পর দেখলাম সে একটা টোটোয় উঠে পড়ল। আমিও সাইকেলে উঠে বাড়ির রাস্তা ধরে সাইকেল চালাতে চালাতে 1.5 বছর আগে সুমির সাথে প্রথম আলাপের দিনটার কথা মনে পড়তে লাগলো। পুজোর আর 10-12 দিন বাকি বলে ট্রেনগুলোতে এমনিতেই খুব ভিড় হচ্ছিল। সেদিনও 7:52 বারাসাত লোকালে বিধাননগর থেকে উঠে ভিড় ঠেলে ডেলি প্যাসেঞ্জার বন্ধুদের মাঝখানে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জারদের পাশ কাটিয়ে যখন যাচ্ছিলাম, তখন এই সুমি সেদিন বলেছিল, এই ভিড়ের মধ্যে ষাঁড়ের মতো ঠেলছেন কেন?
দেখছেন এখানে দাঁড়ানোর জায়গা নেই, আর আপনি উঠেই ঠেলাঠেলি শুরু করেছেন। বুকের সামনে থেকে ব্যাগটা খুলে উপরে কোনো রকমে সেটা ঠেলে ঠুলে রেখে বন্ধুদের মাঝখানে দাঁড়িয়ে বলেছিলাম, ভিতরে আসতে গেলে তো একটু ঠেলতেই হয়, আর তাছাড়া আপনার যদি ঠেলাঠেলি পছন্দ না হয় তাহলে তো প্রাইভেট গাড়ি করে যাতায়াত করতে পারেন। সুমি সেদিন চোখ দুটো কুঁচকে বলেছিল, অসভ্য। বসে থাকা বন্ধুদের মধ্যে সুমন তখন, এই দেবু বাদ দাও তো, বসো তো এখানে বলে যেই সে উঠে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে সুমি সুমনকে বলেছিল, বাহ, এখানে আমরা সবাই শিয়ালদা থেকে ভিড়ের মধ্যে ঠেসাঠেসি করে দাঁড়িয়ে আছি, আর উনি এখান থেকে উঠলেন আর আপনি তাকে বসতে দিচ্ছেন কেন? উনি কি গুতোগুতি করে অসুস্থ হয়ে পড়েছেন? সুমি যখন কথাগুলো বলছিল আমি তখন তার দিকে তাকিয়ে মনে মনে ভাবছিলাম, দেখতে সুন্দর মেয়েরাও তো ভালো ঝগড়া করতে পারে। সুমির কথা শুনে সুমন বোধহয় কিছু বলতে যাচ্ছিল, তার আগেই আমি তার হাত চেপে ধরে সুমিকে বলেছিলাম, ঠিক বলেছেন ম্যাডাম, আপনি বসুন। আমি তাকে বসতে বলায় সুমন অবাক হয়ে যেই সে, কিন্তু সিটটা তো এই পর্যন্ত বলেছে, অমনি তার কানের পাশে মুখটা নিয়ে গিয়ে বলেছিলাম, আপত্তি করিস না, দেখছিস না রাগে ম্যাডামের মুখটা কেমন লাল হয়ে গেছে। বলেই সিটের ধারে বসে থাকা রমেশকে বললাম, এই তুই সরে আয়, ম্যাডামকে বসতে দে। বলেই সুমির দিকে তাকিয়ে, প্লিজ ম্যাডাম বসুন। কথাটা সবে বলেছি, সঙ্গে সঙ্গে সুমি সেদিন সেখানে বসে আমার দিকে তাকিয়ে বলেছিল, থ্যাংক ইউ। সুমন আর আমি মুখ চাওয়াচাওয়ি করে উপর থেকে ব্যাগটা নিয়ে বাইরে তাকিয়ে দেখি দমদম জংশনে ট্রেনটা ঢুকছে। সুমনকে বলেছিলাম, চল উল্টো দিকের গেটের সামনে গিয়ে দাঁড়াই। ট্রেনটা হৃদয়পুর ছেড়ে গেলে আমি, সুমন আর রমেশ সামনের গেটের দিকে এগিয়ে দাঁড়িয়েছি। কিছুক্ষণ পর পিছন থেকে সুমি বলেছিল, আপনি চৌধুরী পাড়ায় থাকেন না? ঘুরে দাঁড়িয়ে সুমির দিকে তাকিয়ে বলেছিলাম, হ্যাঁ, মাস 6 আগে ওখানে একটা ফ্ল্যাট নিয়েছি। বলেই বলেছিলাম, আপনিও কি ওখানে থাকেন? ততক্ষণে ট্রেনটা বারাসাত প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। সুমি সেদিন আমার কথার কোনো উত্তর না দিয়ে চলে গিয়েছিল। পরে জেনেছিলাম সুমির পুরো নাম সুমিতা। বাড়ির লোক থেকে শুরু করে বন্ধুরা, এমনকি পরিচিত লোকজনও সবাই সুমি বলে ডাকে। আমাকেও বলেছিল, আপনি সুমি বলে ডাকতে পারেন। মহালয়ার পরদিন, মানে ট্রেনের সেই ঘটনার 5 দিন পর, সেদিন ট্রেন থেকে নেমে বাজার করছিলাম। পাশ থেকে আজকের মতো সেদিনও সুমি বলেছিল, সকালের বাসি সবজিগুলো এখন কেন কিনছেন? সকালে কিনতে পারেন না? ঘাড় ঘুরিয়ে সুমিকে দেখে, ও আপনি বলে বলেছিলাম, সকালে বাজার করার সময় পাই না, 8:15 লোকাল ধরে অফিসে যেতে হয়, তাই বাসি হোক আর টাটকা, এছাড়া উপায় নেই। বলেই বলেছিলাম, আপনি সেদিন বললেন না তো ওই চৌধুরী পাড়ায় থাকেন কি না? হ্যাঁ থাকি, তবে একটু ভিতরে। বলে বলেছিল, সেদিন ট্রেনে আপনার সাথে ওরকম ব্যবহার করার জন্য সরি। আসলে সেদিন শরীরটা ভালো ছিল না, মাজা কোমরে যন্ত্রণায় শরীরের মধ্যে একটা অস্বস্তি হচ্ছিল, দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আপনি বসতে দেওয়াতে সেদিন খুব রিলিফ পেয়েছিলাম। অবশ্য সেই জন্য আপনাকে থ্যাঙ্কসও বলেছি। সিটটা কিন্তু আমি দিইনি, দিয়েছিল আমার বন্ধু সুমন। বলে বলেছিলাম, থ্যাঙ্কসটা কিন্তু তার প্রাপ্য। কিন্তু উনি তো আপনাকেই বসতে বলেছিল, আপনি না বসে আমাকে ছেড়ে দিয়েছিলেন। যাই হোক, আপনি বাজার করুন, আমি যাই। কথাটা বলে সে সেদিন চলে গিয়েছিল। অষ্টমী পুজোর দিন পাড়ার বারোয়ারি পুজো সমিতির প্যান্ডেলে মাকে নিয়ে গিয়েছি। পুজোর ডালিতে 5 রকম ফল, মিষ্টি আর একটা পদ্ম সাজিয়ে রাখা আছে। আমার মা পুজো দেবেন জগৎ জননী মায়ের কাছে। সেই সঙ্গে আমরা অঞ্জলিও দেব। ঠাকুরের সামনেটায় মেয়েদের ভিড় একটু বেশি ছিল বলে পুজোটা ঠাকুরমশাইয়ের কাছে কি করে দিই যখন ভাবছি, তখন এই সুমি এগিয়ে এসে পুজোর ডালাটা আমার হাত থেকে নিয়ে ক্লাবের ভিতর দিয়ে গিয়ে পুরোহিত মশাইয়ের সামনে রেখে একটা চেয়ার নিয়ে এসে মাকে বসতে বলে আমাকে বলেছিল, অঞ্জলি দেবেন তো? হ্যাঁ বলতে সুমি বলেছিল, তাহলে মিনিট 15 একটু অপেক্ষা করুন, প্রথমবার অঞ্জলিটা হয়ে গেলে দ্বিতীয়বার ফাঁকা থাকবে।
তখন দেবেন বলেই বলেছিল, ইনি কি আপনার মা? মাথা নেড়ে হ্যাঁ বলতেই সে আবার বলেছিল, আপনার মিসেসকে নিয়ে আসেননি? মার দিকে তাকিয়ে সেদিন বলেছিলাম, মা ছাড়া আপাতত আমার আর কেউ নেই, বাবা 3 বছর আগে মারা গেছেন। ও বলে সে তখন সেখান থেকে চলে গিয়েছিল। তবে আজ সুমিকে লাল পেরে শাড়িতে দেখে কেমন যেন অন্যরকম লাগছিল, চোখ ফেরাতে পারছিলাম না। যতক্ষণ দাঁড়িয়েছিলাম ভিড়ের মধ্যে চোখ দুটো আমার শুধু সুমিকে খুঁজছিল। প্রথমবারের অঞ্জলি শেষ হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার আবার শুরু হওয়ার আগে যাকে খুঁজছিলাম, সে ক্লাবের ভিতর থেকে এসে মাকে একেবারে সামনে নিয়ে গিয়ে অঞ্জলি দিয়ে বলেছিল, আপনারা কোন ফ্ল্যাটটায় থাকেন বলুন, পুজো হয়ে গেলে প্রসাদ সমেত ডালাটা দিয়ে আসবো। সাইকেলটা পার্কিংয়ের জায়গায় রেখে বাজার করা ব্যাগটা নিয়ে লিফটে উঠে পড়লাম। সেকেন্ড ফ্লোরে গিয়ে পিঠ ব্যাগ থেকে চাবিটা বার করে দরজা খুলে দেখি মা টিভি দেখছেন। দরজাটা বন্ধ করে বাজারের ব্যাগটা রান্নাঘরের সামনে রেখে পিঠ ব্যাগ থেকে টিফিন কৌটোটা বার করে সেটা খুলে সিঙ্কের মধ্যে জল দিয়ে ভিজিয়ে মার সামনে এসে বললাম, এখন কি বমি বমি ভাব আর দুর্বল লাগছে? মা না বলে বললেন, আগের থেকে ভালো আছি। তুই কুলেখাড়া শাক পেয়েছিস? হ্যাঁ বলে বললাম, তুমি আর একটু বসো, আমি হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এসে খাবার গরম করছি। আমি ফ্রেশ হয়ে এসে দেখি মা ব্যাগ থেকে বাজারের সবজিগুলো বার করে ফ্রিজের মধ্যে রেখে মাইক্রো ওভেনে রাতের খাবার গরম করছেন। মাকে রান্নাঘরে দেখে বললাম, তুমি আবার এখানে এসেছো কেন? বললাম তো আমি এসে খাবার গরম করছি। মা বললেন, আজ আমি অনেকটা ভালো রে, আমার কোনো অসুবিধা হচ্ছে না, তুই বস, আমি তোকে খেতে দিচ্ছি। বলে মা থালা বাটিতে সবজি আর রুটি দিয়ে টেবিলে রেখে বললেন, সন্ধেবেলায় আমি চা আর চিড়ে ভাজা করে খেয়েছি। তুই চিন্তা করিস না, আমার শরীরটা আজ সত্যি অনেকটা ভালো। বলেই বললেন, সুমির সঙ্গে কথা বলেছিস? সবজি সমেত রুটির টুকরোটা মুখে পুরতে যাব, হাতটা নামিয়ে বললাম, সুমি তোমাকে ফোন করেছিল নাকি? না বলে মা বললেন, সুমি আমাকে ফোন করবে কেন? কথা তো তোর বলার কথা ছিল। তোকে সুমি বিয়েটা করবে কিনা সেটা কি তুই তাকে জিজ্ঞাসা করেছিস? বাজারে সুমির সাথে দেখা হওয়ার কথাটা মাকে না বলে বললাম। ফোনের চার্জ ফুরিয়ে সুইচ অফ হয়ে গিয়েছিল, তাই ফোন করতে পারিনি। ভেবেছি কাল সকালে ওদের বাড়িতে গিয়ে সরাসরি ওর বাবার সাথে কথা বলবো। মা দুধ রুটির বাটিটা নিয়ে টেবিলে বসে খেতে খেতে বললেন, সেটাই বরং ভালো হবে, তাতে ওদের বাড়ির সবার মতামতটাও জানা যাবে। আমি খেতে খেতে বললাম, যদি কোনো কারণে ওর বাড়ির লোকেদের অমত হয় তাহলে সুমিকে নিয়ে কি কোথাও চলে যাব? মা মাথা নেড়ে বললেন, বিয়ে ব্যাপারটা অন্য জিনিস, যেখানে পরিবার জড়িয়ে থাকে সেখানে লুকিয়ে চুরিয়ে বিয়ে করাটা কোনো সমাধান না। তাছাড়া তোদের কি আর সেই বয়স আছে? এখন তোরা সবাই চাকরি করিস, লুকিয়ে কতদিন থাকবি আর? ওসব চিন্তা মাথা থেকে বাদ দিয়ে বুঝিয়ে সুঝিয়ে ওদের রাজি করানো যায় কিনা সেটা দেখবি। ঠিক আছে বলে খাওয়া শেষ করে থালা বাটি আর ভিজিয়ে রাখা টিফিন কৌটোটা ধুয়ে মেজে পরিষ্কার করে রেখে দিলাম। ঘরে এসে ব্যাগ থেকে ফোনটা বার করে চার্জে বসিয়ে ছোট্ট এক টুকরো বারান্দার কোণে দাঁড়িয়ে সুমির প্রথম দিন আমাদের ঘরে আসার কথাটা মনে পড়তে লাগলো। অষ্টমীর দিন আমি আমার ঘরে বসে ল্যাপটপে একটা সিনেমা দেখছিলাম। মা তখন নিজের ঘরে বসে টিভিতে পুজো পরিক্রমায় ঠাকুরগুলো দেখছিল। সেই সময় ডোরবেলটা বেজে উঠলে ল্যাপটপের ঘড়িতে দেখলাম 1:47। মা বললেন, দেখ তোর কে ডাকছে। সিনেমাটা পজ করে রেখে দরজাটা খুলে দেখি সুমির হাতের ডালিয়ার উপর একটা লেবু, একটা আপেল আর একটা পদ্ম নিয়ে দাঁড়িয়ে আছে। সেটা আমার হাতে দিয়ে চলে যাবে বলে সবে ঘুরেছে। মা পিছন থেকে বললেন, আজকের দিনে ঘরে না এসে চলে যাচ্ছ, আমার তো অমঙ্গল হবে, এসো। বলে মা হাত ধরে সুমিকে ঘরের মধ্যে নিয়ে এসে ডাইনিং টেবিলে বসালেন। সুমি তখন বলে চলেছে, মাসিমা আমার দেরি করলে হবে না, আরও সব ঘরে ঘরে প্রসাদ পৌঁছে দিতে হবে। সে তুমি দিও, কিন্তু আজকে তুমি এত সুন্দর করে আমাকে অঞ্জলি দেওয়ালে, তার জন্য তোমাকে একটু মিষ্টিমুখ তো করতেই হবে।
বলে মা রান্নাঘরে গিয়ে প্লেটের উপর লুচি, ছোলার ডাল, ফুলকপির তরকারি আর 2টো রসগোল্লা দিয়ে বললেন, সকাল থেকে তো মনে হয় এখনো কিছু খাওনি, এগুলো বাধ্য মেয়ের মতো চুপচাপ খেয়ে তারপর যাবে। সুমি সেদিন সত্যি সত্যি বাধ্য মেয়ের মতো সেগুলো সব খেয়ে তারপর গিয়েছিল। সুমি যখন খাচ্ছিল মা তাকে জিজ্ঞাসা করেছিল, তোমার বাড়িতে কে কে আছেন, তারা কি করে, আর তুমি এখন কি করছো? আমি পাখাটা চালিয়ে দিয়ে দরজার পাশে দাঁড়িয়ে শুনেছিলাম। বাড়িতে তার বাবা মা আর 2 বড় দাদা বৌদি আছেন। দাদারা ব্যবসা করে আর সে নীলরতনের নার্স। মা হেসে সুমির মাথায় হাত দিয়ে বলেছিলেন, বেঁচে থাকো মা। তারপর মা কথায় কথায় জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কি বরাবরই এখানকার বাসিন্দা, নাকি আগে আমাদের মতো অন্য কোথাও ছিলে? সুমির খাওয়া হয়ে গিয়েছিল। সে হাত ধুয়ে চলে যাওয়ার আগে বলেছিল, তার জন্ম এখানে, তবে বাবা আগে বসিরহাট থেকে এখানে এসে জমি কিনে বাড়ি করেছিলেন। সেই অষ্টমীর পরে বিজয়ার 2 দিন পর সুমি আবার এসেছিল, তবে আমি সেদিন অফিসে ছিলাম। মার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আমাকে শুভ বিজয়া বলে ফোন করেছিল। আপনার মা তো সেদিন আমাকে জোর করে খাইয়ে দিলেন, আজও খেয়ে গেলাম। এবার বিজয়া উপলক্ষে আপনি কবে আর কি খাবেন সেটা এই নম্বরে ফোন করে বলে দেবেন বলে ফোনটা কেটে দিয়েছিল। বুঝতে অসুবিধা হয়নি, ফোন নম্বরটা দেওয়ার জন্যই ফোন করেছিল। তখনই আমি সুমির নাম্বারটা সেভ করে নিয়েছিলাম। অফিস থেকে বেরিয়ে সুমিকে ফোন করে বলেছিলাম, আপনি এখন ডিউটিতে না বাড়িতে? উত্তরে সুমি বলেছিল, কেন? বলেছিলাম, তখন বললেন না খাওয়াবেন, কোথায় যাব বলুন? সঙ্গে সঙ্গে সুমি বলেছিল, আমি এখন বাড়িতে, এখানে কোথাও বসা যাবে না, তাহলে দাদাদের হয়তো চোখে পড়ে যেতে পারি। লক্ষ্মী পুজোর পরদিন কাজে যোগ দিই। হেসে বলেছিলাম, দাদাদের এত ভয়? সুমি সেদিন বলেছিল, ভয়ও বলতে পারেন, আবার দাদাদের সম্মানও। সম্মান বলতে কেউ যদি দাদাদের বলে, তোমার বোনকে দেখলাম একটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে, সেটা হয়তো দাদারা ভালোভাবে নেবে না, তাই এখানে কোথাও বসতে বা ঘোরাঘুরি করতে চাই না। কথাগুলো বলেই আবার সে বলেছিল, 4 দিন পর আপনি কখন ফ্রি হবেন বলবেন, কলকাতায় 1000টা রেস্টুরেন্ট গঙ্গার ধার আছে, ছাড়ছি বলে ফোনটা ছেড়ে দিয়েছিল। তারপর থেকে ফোনে যেমন কথা হতো, তেমনি সপ্তাহে 2-3 দিন কলকাতার কোনো রেস্টুরেন্টে কিংবা নীলরতনেই আমাদের দেখা হতে লাগলো। আমরা আস্তে আস্তে আপনি থেকে তুমি হয়ে গেলাম। আশেপাশের বাড়িগুলোর আলো সব নিভে যেতে লাগলো। মাও শুয়ে পড়েছেন। আজ আমার অন্য দিনের মতো ঘুমে চোখ জুড়িয়ে আসছে না। আগামীকালের টেনশনে সারা রাত ঘুমোতে পারবো কিনা জানি না, তবুও মনটা শক্ত করে বারান্দা থেকে ঘরের মধ্যে এসে দরজাটা বন্ধ করে ঘরের আলো নিভিয়ে শুয়ে পড়লাম। অন্যদিন 4:30-5টার দিকে উঠে আধ ঘন্টা শরীর চর্চা করে তারপর রান্নাঘরের কাজ মিটিয়ে স্নান করে টিফিন খেয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আজ ঘুম ভাঙল যখন, তখন 6:30 বেজে গেছে। ফোনের সুইচটা অন করে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে কুলেখাড়া পাতাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে মিক্সিতে রস করে মাকে সেটা দিয়ে বললাম, মাছ মাংস কি কিছু আনতে হবে? মা বললেন, মাছ আছে, তবে মাংসটা একটু আনতে পারিস, সেই সঙ্গে আমার ফুলটাও নিস। ঠিক আছে বলে জামা প্যান্ট পাল্টিয়ে সাইকেলটা নিয়ে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাজার করে ফিরে এসে 9:15 দিকে সুমিদের বাড়িতে যখন গেলাম, তখন দেখলাম ওদের বাড়ির মেইন দরজাটা খোলা। সোজা বাড়ির ভিতরে ঢুকে ছোট এক ফালি উঠোনের সামনে দাঁড়িয়ে স্যার স্যার বলে ডাকলে একজন আমার মার থেকেও বয়সে বেশি ভদ্রমহিলা বেরিয়ে এসে বললেন, কাকে খুঁজছো? বললাম, স্যার আছেন? কথায় কথায় সুমির কাছে শুনেছিলাম সুমির বাবা বসিরহাটের কাটিয়াহাট স্কুলের মাস্টারমশাই ছিলেন। ভদ্রমহিলা হ্যাঁ আছেন বলে বললেন, তুমি কোথা থেকে আসছো? বললাম, আমি এই কাছেই থাকি, স্যারের সঙ্গে একটু দেখা করা যাবে কি? বারান্দায় পেতে রাখা চেয়ারে বসতে বলে ভদ্রমহিলা বললেন, তুমি বসো, আমি ডেকে দিচ্ছি। চেয়ারটায় বসে এদিক ওদিক তাকিয়ে যখন সুমিকে খুঁজছি, তখন কোণার দিকের একটা ঘর থেকে কাপড় আর হাফাথা গেঞ্জি পরা প্রায় 70-72 বছরের একজন চশমা পরা অতি বয়স্ক ভদ্রলোক আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলেন। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। ভদ্রলোক আমার সামনে এসে বললেন, কে তুমি বাবা?
স্যারকে প্রণাম করে বললাম, আমি একটা আইটি সেক্টরে চাকরি করি, পাশেই থাকি। আপনার মেয়ে সুমিতাকে আমি ভালোবাসি, বিয়ে করতে চাই। কথাটা শুনে ভালো করে আমাকে দেখে একটা চেয়ারে বসে স্যার বললেন, কোথায় থাকো যেন বললে? বললাম, স্বপ্নদ্বীপ আবাসনে থাকি। সেটা আবার কোথায়? বলে বাবলু বলে ডাক দিলেন। বাবলুকে সেটা দেখার জন্য ঘাড় ঘুরিয়েছি। দেখলাম একটা ঘরের দরজার সামনে আমাকে বসতে বলা ভদ্রমহিলা দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন। সেখান থেকে দৃষ্টি সরিয়ে স্যারের দিকে তাকিয়ে বললাম, বারোয়ারি ক্লাবের কাছাকাছি, বছর 2 হলো আমরা ওখানে এসেছি। স্যার জিজ্ঞাসা করলেন, 2 বছর আগে কোথায় থাকতে, আর তোমার নাম কি? হাবড়ার কুমড়ো গ্রামে থাকতাম, আর আমার নাম দেবু। স্যার বললেন, দেবু কি পুরো নাম বলো? বললাম, দেবু কুন্টু। এটা কোন কুন্টু, কায়েত না তিলি? বলে চশমার ফাঁক দিয়ে স্যার আমার দিকে তাকিয়ে রইলেন। মাথাটা সোজা করে বললাম, আমরা তিলি স্যার। তোমরা যে তিলি সেটা আমার মেয়ে জানে? হ্যাঁ জানি। বলে বললাম, স্যার আমরা একে অন্যকে ভালোবাসি। বাবলু বলে যাকে স্যার ডেকেছিলেন তিনি এসে দাঁড়ালে স্যার বললেন, মেন দরজাটা বন্ধ করে সুমিকে ডাকো। যদি কিছু বলার থাকে আমাকে বলুন, সুমিতাকে কিছু বলবেন না। বলে বললাম, আমরা যদি চাইতাম আপনাদের না জানিয়ে বিয়েটা করে নিতে পারতাম, কিন্তু আপনাদের কথা ভেবে সেটা না করে আশীর্বাদ আর অনুমতি নিতে এসেছি। আপনি যদি অনুমতি নাও দেন তাহলেও আমরা কিন্তু বিয়েটা করব। বাবলু নামক ছেলেটি আমার কথা শুনে মেইন দরজা বন্ধ করে দ্রুত পায়ে এগিয়ে আস্তে আস্তে বলতে লাগলো, এই ছোট লোকের বাচ্চা আমার ঘরের মেয়েকে তুই বিয়ে করতে চাইছিস? তোর সাহস তো কম না? আমাদের তুই চিনিস? আমার থেকে হাত 3 দূরে যখন উনি, তখন আমি হাত জোর করে বললাম, আপনি বোধহয় মেজদা? বাবলু নামক ছেলেটি দাঁড়িয়ে গিয়ে তার বাবার দিকে একবার তাকিয়ে আমার দিকে ফিরে বলল, হ্যাঁ আমি মেজদা। তাতে কি? তাতে কিছু না, তবে মাস্টার মশাইয়ের ছেলের মুখের ভাষাটা ঠিক এমন হওয়া উচিত না। বলে বললাম, আপনি নিশ্চয়ই জাতের অহংকারে এমন কিছু করবেন না বা বলবেন না যেটায় প্রমাণ হয় আপনি আমাকে যেটা বললেন সেটা আপনি নিজেই। আমি এসেছি একজন বিশিষ্ট ভদ্রলোক এবং শিক্ষাগুরুর কাছে আমাদের ভালোবাসার কথা জানাতে, এবং আমি যা কিছু ওনার মুখ থেকে শুনতে চাই। স্যার মেজদার দিকে তাকিয়ে মাথা নেড়ে বললেন, তুই সুমিকে ডেকে নিয়ে আয়। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি বলে চেয়ারটার দিকে তাকিয়ে স্যারকে বললাম, আমি কি বসতে পারি? হ্যাঁ বসো। বলতেই চেয়ারটায় বসিয়ে স্যারকে বললাম, বড়দাকে তো দেখছি না। স্যার বললেন, আমার বড় ছেলে তার ব্যবসার কাজে খুব সকালেই বেরিয়ে গেছে। তখনই মেজদা সুমিকে নিয়ে এসে স্যারের পাশে দাঁড়ালে স্যার সুমিকে জিজ্ঞাসা করলেন, এই ছেলে যা বলছে তা কি সব ঠিক? সুমি একবার আমার দিকে তাকিয়ে আস্তে আস্তে মাথা নেড়ে হ্যাঁ বলল। কিন্তু তোর যে বিয়ে ঠিক হয়ে গেছে সেটা তুই ওকে বলিসনি? সুমি এবার কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। মাঝখানে আমি চেয়ার থেকে উঠে বলতে যাচ্ছিলাম, হ্যাঁ ও আমাকে বলেছে। বলেই আজ আমি এসেছি তার আগেই স্যার বললেন, ঠিক আছে তোমার কথা তো শুনলাম। সুমির যেখানে কথা পাকা হয়ে গেছে তাদের সাথেও তো কথা বলতে হবে। কদিন পরে তোমাকে খবর দেওয়া হবে, তুমি এখন যাও। আমি হাত জোর করে আবারও বললাম, আপনারা ব্রাহ্মণ আর আমি তিলি, এই জাতির চক্রে আমাদের ভালোবাসাটা যেন পিষে দেবেন না। আপনি গুরুজন, আপনি বলছেন আজ আমি চলে যাচ্ছি, কিন্তু ঠিক 3 দিন পর আমি আবার আসব। তখন কিন্তু খালি হাতে যাব না, আমার ভালোবাসাকে সঙ্গে করে নিয়ে যাব। বলে সুমির দিকে তাকিয়ে আর 3টে দিন ধৈর্য ধরো বলে মেজদাকে বললাম, দরজাটা খুলে দিন। বাড়ি ফিরে দেখলাম কাজের দিদি আর মা রান্নাঘরে। আমাকে দেখে মা রান্নাঘর থেকে বেরিয়ে ডাইনিংয়ে চেয়ার টেনে তাতে বসে জিজ্ঞাসা করলেন, সুমির বাড়ির লোক কি বলল? সুমির বিয়ে ঠিক হয়ে গেছে। বলে বললাম, তুমি কি চা খাবে? আমি খাবো, মাথা দপদপ করছে। বলে ফ্যানটা চালিয়ে জামা খুলে সোফায় বসলাম। মা কাজের দিদি মালতীদিকে 3 কাপ চা করতে বলে বললেন, সুমির বিয়ে ঠিক হয়ে গেছে, সুমি তোকে কিছু বলেনি? বলেছিল কাল রাতে, তাই তো ওদের বাড়িতে গিয়েছিলাম। কথা হলো ওর বাবার সাথে। যেটুকু বুঝলাম সুমির বাড়ির লোকজন একটু ব্যাকডেটেড মানসিকতা পোষণ করে। 3 দিন পর আবার যাব বলে এসেছি। মা আমাকে লক্ষ্য করতে করতে বললেন, সুমি কি চায় সেটা ওকে জিজ্ঞাসা করেছিস?
সে তো কাল রাতেই বলেছিল আমাকে নিয়ে পালিয়ে চলো। আমি তাকে বলেছিলাম পালাবো কেন, দরকার হয় তোমার বাবার সাথে কথা বলবো। কিন্তু কথা বলে যা বুঝলাম, এখনকার সময় একজন মাস্টারমশাইয়ের মতো লোক এত চিপ মানসিকতা কি করে পোষণ করেন জানি না। মা বললেন, কেন, কি বলেছেন ওর বাবা? ওই ওনারা ব্রাহ্মণ বলে আমরা আর মানুষ না। কথাটা বলে পকেট থেকে ফোনটা বার করে সুমিকে ফোন করলাম। সুইচ অফ বলাতে ফোনটা টেবিলে রেখে কাজের দিদিকে বললাম, চা হয়েছে মালতীদি? সেদিন অন্তত সারাদিন রাতে 40 থেকে 50 বার সুমির ফোনে ফোন করেছি, প্রতিবারই সুইচ অফ বলেছে। পরের দিনও যখনই করেছি সুইচ অফ বলেছে। আমি ভেবেছি আমার সাথে যাতে সুমি কথা বলতে না পারে তার জন্য হয়তো ওর বাবা দাদা ফোনটা নিয়ে রেখেছে। 3 দিন পর সুমিদের বাড়িতে গিয়ে দেখি মেইন গেটে তালা লাগানো। আমি সুমি সুমি বলে ডাকছি শুনে পাশের বাড়ির একজন ভদ্রমহিলা বেরিয়ে এসে বললেন, আপনি কাকে খুঁজছেন? বললাম, সুমিদের। ভদ্রমহিলা বললেন, ওরা তো কেউ বাড়ি নেই, 2 দিন আগে সবাই মিলে সুমিকে নিয়ে মালদা চলে গেছে, আজ সেখানে সুমির বিয়ে। কথাটা শোনা মাত্র বুকের মধ্যে যেন ছ্যাদ করে উঠল। ভদ্রমহিলার বাইরের সিঁড়ির উপর ধপ করে বসে মাথার চুল টানতে টানতে ভাবতে লাগলাম, আমি তাহলে প্রথম থেকেই ভুল ছিলাম। সুমি বলেছিল তাদের পরিবার খুব গোঁড়া, কিন্তু আমি কি করে অবিশ্বাস করব একজন অতি বয়স্ক মাস্টার মশাইকে, যিনি আমাকে কথা দিয়েছিলেন। এখন দেখছি সুমি ঠিকই বলেছিল, আমাদের পালিয়ে যাওয়া উচিত ছিল। সুমির বলা কথাগুলোকে গুরুত্ব না দিয়ে আজ তাকে হারিয়ে মনে ভীষণ কষ্ট নিয়ে বাড়ি ফিরে এলে মা আমার মুখের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে তোর, সুমিদের বাড়ি যাসনি? মার দিকে তাকিয়ে আর নিজেকে ধরে রাখতে পারলাম না। মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, সুমির বাড়ির লোক সুমিকে নিয়ে মালদায় চলে গিয়ে তার বিয়ে দিচ্ছে। আমি পারলাম না মা আমার ভালোবাসাকে বাঁচাতে। আমি উচ্চ বর্ণের মানুষকে বিশ্বাস করে সুমিকে হারালাম। 1 বছর 4 মাস পর মা আমাকে অনেক চেষ্টা করেও আর বিয়ে দিতে পারেননি। আসলে প্রথম ভালোবাসার মানুষকে নিজের দোষে হারিয়ে আমি সব সময় নিজেকে অপরাধী ভাবতাম। তাই একটা নিরপরাধ মেয়েকে বিয়ে করে তাকে যদি ভালোবাসতে না পারি, সেই চিন্তা করে মা যতই বলুক না কেন আমি আর বিয়েতে রাজি হইনি। সেদিন রবিবার 10টা সাড়ে 10টার দিকে চুল কাটতে সেলুনে গিয়েছিলাম। সেখানে দেখা হলো সুমির দাদা বাবলুর সাথে। তাকে দেখা মাত্র উত্তেজিত হয়ে বললাম, আপনি তো আপনার বাড়িতে আমাকে ছোট লোকের বাচ্চা বলে মারতে আসছিলেন। আজ কি আপনার মনে হচ্ছে না যারা আশ্বাস দিয়ে ঠকায় তাদের লোকে কি বলে? আপনাদের মুখে আর যাই হোক বংশের বড়াই মানায় না, বিশেষ করে আপনার বাবার মতো একজন সিনিয়র মাস্টার মশাইয়ের মুখে। বলে বললাম, আপনার বোনের সাথে আমার বিয়ে দেবেন না সে ঠিক আছে, সেটা তো সেদিনই বলে দিতে পারতেন। তা না করে আপনার বাবা কি করলেন? একজন বয়স্ক ব্রাহ্মণ হয়েও আমাকে মিথ্যে আশ্বাস দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। এটা উনি ঠিক করেননি। নিজেকে সংযত করে মেজাজটা ঠান্ডা করে বললাম, আজ এতদিন পর আপনাকে হঠাৎ দেখে মেজাজ ধরে রাখতে পারিনি, কথাগুলো বলে ফেললাম। আসলে প্রথম ভালোবাসা তো, তাই সুমিকে আজও ভুলতে পারি না, মাফ করবেন। বলে চুল না কেটে যখন চলে আসবো বলে ঘুরেছি, বাবলুদা আমার বাঁ হাতটা ধরে বললেন, আমার বোন ভালো নেই দেবু। ঘুরে দাঁড়িয়ে বললাম, ভালো নেই মানে? আপনারা তো আপনাদের পছন্দের ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন, আপনার বোন ভালো থাকুক সেটা কি চেয়েছিলেন? বাবলুদা আস্তে আস্তে বলতে লাগলেন, আসলে 3 দিন পর তুমি আমার বোনকে নিয়ে যাবে বলেছিলে। বোনও অ্যাডাল্ট, তার উপর সে চাকরি করে। আমরা জানতাম তাকে আটকাতে পারবো না, তাই তোমাকে আটকাতে ভালো করে খোঁজ খবর না নিয়ে একরকম জোর করে মালদার থেকে এসে সুমিকে পছন্দ করে যাওয়া ব্রাহ্মণ ঘরের ছেলের সাথে বিয়েটা দিয়ে দিলাম। বিয়ের 10 দিন যেতে না যেতেই সেই ছেলে সুমির সাথে খারাপ ব্যবহার করতে লাগলো। তারপর সেই খারাপ ব্যবহারটা মারধর পর্যন্ত গড়ালো। তারপরও সুমি অ্যাডজাস্ট করার চেষ্টা করেছিল, কিন্তু অত্যাচারের মাত্রা সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল বলে 3 মাস পর সুমি বাড়িতে চলে এসেছিল। বললাম, সুমির মতো একটা মেয়েকে সেই ছেলে মারতো কেন? ছেলে মনে করত নার্সরা ভালো হয় না, তাই ওকে সবসময় সন্দেহ করত। বললাম, ছেলে যে মানসিক রোগী ছিল সেটা আপনারা আগে জানতেন না?
বড় বংশের ছেলে দেখে তেমন কোনো খোঁজ খবর না নিয়ে সুমির বিয়েটা আমরা দিয়েছিলাম। তখন ভেবে দেখিনি বড় বংশ হলেই হয় না, শিক্ষারও দরকার হয় বলে বাবলুদা বললেন, জানো আমার বোনটা এখন আর হাসে না, খুব প্রয়োজন ছাড়া কথাও বলে না। মাস চারেক আগে অনেক কাঠখড় পুড়িয়ে বোনের ডিভোর্সটা হয়ে গেছে। শুধু আমাকে আটকাতে গিয়ে আপনার বোনের জীবনটা পুরো শেষ করে দিলেন। জানি না সুমি আপনাদের কোনোদিনও ক্ষমা করতে পারবে কিনা, কিন্তু সব শোনার পর আমার যে ভীষণ খারাপ লাগছে। আমার এখন কি করা উচিত সেটাই তো বুঝতে পারছি না। বাবলুদা বললেন, তুমি যাবে সুমির সাথে দেখা করতে? এই মুখ নিয়ে কি করে তার সামনে যাই বলুন তো? সেদিন যদি সুমির কথা শুনতাম তাহলে হয়তো এই ভয়ঙ্কর দুঃস্বপ্নের দিনগুলো তাকে ফেস করতে হতো না। তুমি কেন নিজেকে দোষারোপ করছো? তোমার তো কোনো দোষ নেই। তুমি তো বরং বুক ফুলিয়ে মাথা উঁচু করে সুমির হাত ধরতে চেয়ে আমাদের কাছে এসেছিলে। ভুল ত্রুটি যা হয়েছে সব আমরাই করেছি। যদি সংশোধনের কোনো রাস্তা খোলা থাকে তাহলে সেটা করতে চাই। যদি তোমার ভিতরে কোনো দ্বিধা না থাকে বা আজও যদি তুমি আমার বোনকে ভালোবেসে থাকো তাহলে বলবো আমি তোমাদের পাশে থাকব। বাবলুদার মুখ থেকে কথাগুলো শুনে আমি যখন তাকে অবাক হয়ে দেখছি তখন উনি আমাকে আরও অবাক করে বললেন, আজ তো রবিবার, বোন বাড়ি আছে, তুমি চলো না বলে হাতটা ধরে সেলুনের বাইরে দাঁড়িয়ে থাকা তার মোটর সাইকেলটার পিছনে উঠতে বলে সেটা স্টার্ট দিয়ে দিলেন। আজ আমাকে আর বারান্দায় বসতে না দিয়ে বাবলুদা তার নিজের ঘরে একটা চেয়ার এনে বসিয়ে বাড়ির সবাইকে খবর দিলেন। সুমি ছাড়া এক এক করে সবাই যখন সেখানে এসে দাঁড়ালো তখন সবার মুখ আর চেহারার মধ্যে কোনো অহংকার ছিল না, ছিল অনুতাপ। তাই আমি পরিবেশ হালকা করার জন্য উঠে দাঁড়িয়ে বললাম, আপনারা সবাই যদি এভাবে দাঁড়িয়ে থাকেন তাহলে আমি বসি কি করে? বলে মাস্টার মশাইকে ধরে যখন বসিয়ে দিচ্ছি তখন মাস্টার মশাই বললেন, দেখো বাবা, ভুল তো মানুষ মাত্রই করে, আমরাও করেছি। তুমি কি পারো না সেটা সংশোধন করতে? করতে পারি, সেদিনের চাটা যদি আজ পাই তাহলে। বলে বাবলুদাকে বললাম, সুমি কোথায়? উপরে ওর ঘরে। বলে বাবলুদা বললেন, তুমি যাও, আমরা পরে যাচ্ছি, আপনারা বৌদিকে চাটা দিয়ে পাঠিয়ে দেবেন। বলে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। উপরে একটা বড় ঘরে সুমি তখন উল্টো দিকে ফিরে হাঁটু দুটো ভাঁজ করে শুয়ে আছে। পা টিপে ঘরে ঢুকে একটা টেবিলের সামনে চেয়ার পাতা দেখে সেটাতে বসে চোখ বন্ধ করে থাকা সুমির দিকে তাকিয়ে দেখছি আর ভাবছি, সুমির চেহারা যেন আগের থেকে হাফ হয়ে গেছে, বড্ড রোগা দেখাচ্ছে। হয়তো মানসিক অশান্তি আর টেনশানে এটা হয়েছে। টেবিলের উপরে রাখা পেপার ওয়েট নিয়ে নাড়াচাড়া করতে করতে টুক করে যেই একটু আওয়াজ হয়েছে অমনি সুমি একটু কেঁপে উঠে বসে আমাকে দেখে বলল, তুমি? তারপর চোখ দুটো কচলে আবার আমার দিকে ভালো করে দেখে বলল, তুমি এখানে এলে কি করে? বললাম, বাবলুদা নিয়ে এসেছেন। বিছানা থেকে পা দুটো নামিয়ে সুমি বলল, না না, তুমি চলে যাও, তোমার সামনে আসার আমার আর মুখ নেই। বললাম, তুমি তো আমার সামনে আসোনি, আমি এসেছি তোমার সামনে। কেন এসেছো? বলে সুমি আমার দিকে তাকালো। বললাম, তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব বলে। না না দেবু, তুমি বুঝতে পারছো না, তোমাকে দেওয়ার মতো আমার আর কিছুই নেই। আমার শরীর মন সব মরে গেছে। ওটা তোমার মনের ব্যাপার, কিছু মরেনি। বলে বললাম, মানুষের জীবনটা যত ছোট মনে করা হয় তত ছোট না। এই এক জীবনে মানুষ কত কিছু করে, তোমারও অনেক কিছু করতে হবে। একটা ঘটনা ঘটে গেছে বলে হাত পা গুটিয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকতে হবে? তাহলে যাদের দুটো পা নেই, দুটো হাত নেই কিংবা অন্ধ, তারা চলছে কি করে? সামনের দিকে তাকাও, আমি তো আছি তোমার হাত ধরার জন্য। আমাকে ভরসা করতে পারো, আশা করি ঠকবে না। সুমি আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার চোখ দুটো দিয়ে জল ঝরছে। চেয়ার থেকে উঠে আমার দুই হাতের মধ্যে তার মুখটা নিয়ে আর একদম চোখের জল ফেলবে না বলে তারই কাপড়ের আঁচল দিয়ে চোখ দুটো মুছিয়ে বললাম, তুমি কি চাকরি ছেড়ে দিয়েছ? সুমি আস্তে আস্তে মাথা নাড়ালো। সুমির মাথা নাড়ানো দেখে বললাম, তোমার দাদার কাছে শুনলাম তুমি 3 মাস পর বাড়ি চলে এসেছো, তাহলে ডিউটিতে যাও কখন? সুমি এবার গলাটা ঝেড়ে বলল, ওখান থেকে আসার পর যাতে তোমার সামনাসামনি না পড়ে যাই তার জন্য নাইট ডিউটি নিয়েছিলাম। বললাম, কেন? আমার সামনে তুমি পড়লে কি হতো?
তোমার কি হতো জানি না, তবে আমার চোখ দুটো জলে ভরে যেত। কথা ঘুরিয়ে বললাম, সেসব ঠিক আছে, কাল কিন্তু ডিউটিতে গিয়ে ওই নাইট ডিউটি ক্যান্সেল করে ডে ডিউটি নিয়ে নেবে। বলে বললাম, বাড়ি যাই, গিয়ে মাকে সব বলি। দরজা পর্যন্ত গেছি, সুমি বলল, তোমার মা যদি সব শুনে আপত্তি করেন? ঘুরে বললাম, মাকে তুমি তো চেনো, তোমাকে মা মেয়ের মতো দেখেন। তোমার বাড়ির লোক তোমাকে আর আমার হাতে তুলে দিতে চাইছেন, এটা মা জানলে খুশি হবে, তুমি চিন্তা করো না। বলে বাইরে বেরিয়ে গিয়েও আবার মুখ বাড়িয়ে সুমিকে বললাম, আমার নাম্বার একই আছে, তোমারটা? সুমি সামান্য একটু হেসে বলল, আছে, সুইচ অফ করা, খুলতে হবে। খোলো বলে বললাম, মার সাথে কথা বলে তোমাকে ফোন করছি। সিঁড়ি দিয়ে যখন নামছি তখন বৌদির হাতে চায়ের কাপ দেখে বললাম, সরি বৌদি, এখন চা খাওয়ার সময় নেই, কাল পরশু এসে মাংস ভাত খাবো। বাড়ি এসে মাকে সমস্ত ঘটনা বলবার পর মা কিছু সময় চুপ করে থেকে বললেন, সুমির বয়সটাই বা কি? মেয়েদের জীবনে তাদের ইচ্ছার বিরুদ্ধে কত কিছু ঘটে যায়, কজন পারে সেসব ভুলে মানিয়ে নিতে। তুই যখন সব জেনে শুনে এগোচ্ছিস তখন আমার তো কিছু বলার নেই। কদিন আগে তুই বিয়ে করতেই চাইছিলিস না, এখন যখন রাজি হয়েছিস আমি কেন আপত্তি করব? তাছাড়া সুমি তো খুব ভালো মেয়ে, আমি আর কদিন। বলে মা বললেন, তোরা কি রেজিস্ট্রি ম্যারেজ করবি নাকি সোশ্যাল ম্যারেজ? সেটা সুমির সাথে আলোচনা করে ঠিক করব। বলে ফোন থেকে সুমির নম্বরটা বার করে ফোন করলাম। সুমি বলল, বেশি লোক জানাজানি না করে রেজিস্ট্রি ম্যারেজ করাই ভালো। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর গল্পটা যদি আপনাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন। ধন্যবাদ।